গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছে তোমরা? আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবে আজকের প্র্যাকটিস সেটে। প্রত্যেকে পেন পেপার নিয়ে বসে যাবে সামনে। প্রত্যেক দিনের মতো প্রত্যেকটা প্রশ্ন আমি করার আগে তোমরা করার চেষ্টা করবে। আমাদের পরীক্ষা কাছে এসছে, আর বেশি দিন সময় নেই। আশা করি তোমরা কে কতটা অ্যান্সার করতে পারছো এই মুহূর্তে। অলরেডি আমাদের 33-34টা প্র্যাকটিস সেট কমপ্লিট করে নিয়েছি। এখন যে প্র্যাকটিসগুলো চলবে, এই যে তোমাদের আর যতদিন পরীক্ষা বাকি রয়েছে এই কয়েকদিনের মধ্যে তোমরা প্রত্যেকটা প্রশ্ন, আমি চাইবো তোমরা যারা ক্লাসটা দেখছো ঠিকঠাকভাবে পুরো ক্লাসটা তোমরা প্রত্যেকটা প্রশ্ন আমি অ্যান্সার করার আগে তোমরা করে কমেন্টে অ্যান্সার করবে, প্রত্যেকে শেয়ার করবে। এইভাবে একটা তোমাদের মধ্যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা তৈরি হয়ে যাবে, যে কম সময়ের মধ্যে কীভাবে করবো, এখান থেকে জিনিসটা চলে আসবে। আর আশা করি তোমরা প্রত্যেকে কোথাও না কোথাও থেকে তোমরা মক টেস্ট দিচ্ছ, অনলাইন মক টেস্ট দিচ্ছ আশা করি। চলো প্রথম প্রশ্ন দেখবে প্রত্যেকে। কি বলছে? 5, 10 এবং 17 এর চতুর্থ সমানুপাতিক কত? একেবারে খুব সহজ প্রশ্ন রয়েছে ক্লাসের শুরুতেই, প্রথমেই একেবারে সহজ প্রশ্ন। স্যার কি বলেছে? 5, 10 এবং 17 এর 5, 10, 17 এর কি বলেছে স্যার? চতুর্থ সমানুপাতি। তাহলে কিভাবে বের করবো স্যার? চতুর্থ সমানুপাতি কি হয়ে যাবে? শেষের দুটো সংখ্যার গুণফলটা উপরে, আর নিচে কি হয়ে যাবে স্যার? প্রথম সংখ্যা কি রয়েছে? 5, তাহলে 5টা নিচে বসে দেবো, কাটাকাটি করো, 5 2 10, তাহলে 17 2 34। তাহলে চতুর্থ সমানুপাতি স্যার কত হয়ে গেল স্যার? আমাদের 34 হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো, কিছু ছিল না প্রশ্নে, আশা করি দ্বিতীয়বার বলার প্রয়োজন পড়বে না। প্রত্যেকে চলো, প্রত্যেকটা প্রশ্ন স্যার গুরুত্বপূর্ণ। আমি যে তোমাদেরকে প্রত্যেকটা প্র্যাকটিস সেট করালাম, প্রত্যেকটা প্র্যাকটিস সেটে আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ছিল, অর্থাৎ বিগত বছরে তোমাদেরকে কি কি জিজ্ঞাসা করেছিল প্রশ্নে, এসএসসি জিডি যারা পরীক্ষা দিয়ে এসেছিলে, সেখান থেকে আমি প্রত্যেকটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নের প্র্যাকটিস সেট তৈরি করে তোমাদের সামনে নিয়ে এসেছি। আর প্রত্যেকটা প্র্যাকটিস সেট এতটাই গুরুত্বপূর্ণ ছিল এবং চলবে যতদিন গুরুত্বপূর্ণ, যে তোমরা যদি এই প্যাটার্নটা যদি তোমরা ফলো করে যাও, এই যে আমি যে প্যাটার্নে করিয়ে যাচ্ছি 10টা করে প্রত্যেক দুদিনে 20টা করে অঙ্ক, তোমরা যদি এই প্যাটার্নে ফলো করে যাও এবং প্র্যাকটিস করে যাও এবং সময়ের মধ্যে যদি তোমরা করতে পারো, তাহলে 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমরা পরীক্ষা হলে স্যার 20টা প্রশ্ন ঠিক করে আসতে পারবে। চলো নেক্সট প্রশ্ন পড়বে। কি বলছে? এ এবং বি 24 দিনে একসাথে একটি কাজ করতে পারে। এ এবং বি, এ প্লাস বি, অর্থাৎ এ এবং বি যদি একসঙ্গে কাজ করে, এ আমি, বি তুমি, তুমি আর আমি যদি একসঙ্গে কাজটা করি, তাহলে 24 দিনে সেই কাজটা করতে পারবো, কোনো একটা কাজ। এবার কি বলছে? এ বি এর চাইতে দ্বিগুণ কর্মক্ষম। এ বি এর চাইতে, এটা আমি, বিটা তুমি, তোমার চাইতে আমি 2 গুণ কাজ করতে পারি। দ্বিগুণ কর্মক্ষম কথার অর্থ কি? 2 গুণ কাজ করতে পারবো। তুমি যদি একদিনে একটা কাজ করতে পারো স্যার, তাহলে আমি একদিনে 2টো কাজ করতে পারবো। বা এইভাবেও বুঝে নাও, তুমি যদি একদিনে একটা পড়া করতে পারো, একটা বইয়ের পড়া করতে পারো, তাহলে আমি একদিনে 2টো বইয়ের পড়া করতে পারবো। আর তুমি আর আমি মিলে 24 দিনে কিছু একটা কাজ করতে পারছি। তাহলে ধরে নাও, তুমি যদি এখান থেকে একদিনে একটা কাজ করতে পারো, তাহলে আমি একদিনে কত কাজ করবো স্যার? 2টো কাজ করব। তাহলে তুমি আর আমি মিলে যদি এখানে একসঙ্গে কাজটা করি স্যার, তাহলে কত কাজ করব? 2 আর 1 3। তাহলে এ প্লাস বি, অর্থাৎ আমি আর তুমি একসঙ্গে কাজ করলে একদিনে করব 2 যোগ 1 সমান 3 ইউনিট কাজ আমরা দুজন মিলে প্রত্যেক দিন করব। তাহলে 3 ইউনিট করে কাজ আমরা দুজন প্রত্যেক দিন করছি, করে কত দিনে শেষ করছি স্যার? 24 দিনে শেষ করছি। কত দিনে শেষ করছি? 24 দিনে। প্রত্যেক দিন 3 ইউনিট করে কাজ করে 24 দিনে শেষ করছি। তাহলে মোট কাজ কত হয়ে যাবে স্যার? টোটাল ওয়ার্ক, অর্থাৎ মোট কাজ 24 গুণিত 3, তাহলে হয়ে যাবে 3 4 12, 2 হাতে থাকলো 1, 7 2 72। তাহলে 72 ইউনিট পেয়ে গেলাম টোটাল কাজ, অর্থাৎ মোট কাজ আমরা পেয়ে গেলাম কত? 72 ইউনিট। এবার প্রশ্নে কি বলেছে? বি একা কত দিনে কাজটি সম্পূর্ণ করবে, অর্থাৎ বি আমার একা কত দিনে কাজটা সম্পূর্ণ করবে জিজ্ঞাসা করি। তাহলে বি দেখো তো একদিনে কত কাজ করতে পারছে? 1। তাহলে 72 ইউনিট কাজ কত দিনে করবে? 1 দ্বারা ভাগ করে দেব, পেয়ে যাব 72। তুমি একদিনে একটাই কাজ করতে পারছো, তাহলে 72টা কাজ কত দিনে করবে? 72 দিনে করবে। তাহলে হয়ে গেল 72 দিনে। তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা কত স্যার? 72। চলো পরের প্রশ্ন দেখবে।
যারা তোমরা কনসেপ্ট ক্লাস করনি অ্যাটলিস্ট আমার এই প্র্যাকটিস সেট সিরিজটা দেখেছো পুরো একবারে এক থেকে শুরু করে প্রত্যেকটা প্র্যাকটিস সেট, আশা করি তারা এখান থেকে পুরো কভার করে নিতে পারবে। 20টাতে 20টা প্রশ্ন ঠিক করে আসার মতো নিজের অ্যাবিলিটি তৈরি করে নিতে পারবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন স্যার আমি কনসেপ্ট নিয়ে চলছি, প্রত্যেকটা প্র্যাকটিস সেটেও আমি কনসেপ্ট নিয়ে চলছি। চলো, যদি প্রথম সংখ্যার 20% দ্বিতীয় সংখ্যার 1/3 এর সমান হয় তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে প্রথম সংখ্যার অনুপাত হলো, অর্থাৎ দ্বিতীয় সংখ্যার সাথে প্রথম সংখ্যার অর্থাৎ দ্বিতীয় সংখ্যা অনুপাত প্রথম সংখ্যা চেয়েছে। তাহলে দেখো খুব সুন্দর কথা বলেছে, আমরা এক দিক থেকে পড়বো এক দিক থেকে করবো। তাহলে দেখো যদি প্রথম সংখ্যার 20%, তাহলে আমি প্রথম সংখ্যাটা ধরে নিব স্যার এক্স, তাহলে প্রথম সংখ্যা এক্স, তাহলে এক্স এর 20%, 20% মানে কি স্যার 20/100, তাহলে প্রথম সংখ্যার 20% বলেছে দ্বিতীয় সংখ্যার 1/3 এর সমান, তাহলে কার সমান হবে? দ্বিতীয় সংখ্যা একটা আমি ধরে নিলাম ওয়াই রয়েছে, ওয়াই এর 1/3 এর মানে কি গুণ 1/3 এর সমান হবে। তার মানে এটা আমরা ধরলাম প্রথম, এটা সংখ্যা ধরলাম দ্বিতীয়। তার মানে এবার আমরা প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাতটা আগে বের করি। তার মানে দেখো এখানে 20 দ্বারা কাটবো 5, তাহলে এখানে উপরে থাকলো কি এক্স, নিচে থাকলো কি স্যার 5, এখানে কি থাকলো উপরে ওয়াই আর নিচে কি থাকলো স্যার 3। তাহলে এক্স আর ওয়াই গুলোকে একদিকে নিয়ে আসবো, বাকিগুলোকে অন্যদিকে। তাহলে এক্স এখানে রয়েছে, এই ওয়াইটাকে লাত মেরে আমি এখানে নিয়ে আসবো স্যার, তাহলে ওয়াইটাকে আমি এখানে বসিয়ে দিলাম। এবার ওয়াই এর জায়গাতে তো ফাঁকা হয়ে গেল, তাহলে এইটাকে আমি লাত মেরে উপরে পাঠিয়ে দেবো, ঘাড় ধাক্কা দিয়ে 5কে উপরে পাঠিয়ে দাও, এখানে একেবারে 5টাকে উপরে পাঠিয়ে দিলাম, নিচে থাকলো 3। তাহলে এক্স অনুপাত বাই মানে কি অনুপাত, তার মানে এক্স অনুপাত ওয়াই কত পেয়ে গেলাম স্যার 5/3। তাহলে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার অনুপাত পেয়ে গেলাম 5/3, কিন্তু আমাদেরকে বলেছে প্রশ্নে যে দ্বিতীয় সংখ্যার সাথে প্রথম সংখ্যার অনুপাতটা কত, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় কি ছিল ওয়াই অনুপাত, প্রথম সংখ্যা কি স্যার এক্স, তাহলে দ্বিতীয় আর প্রথম সংখ্যার অনুপাত বলেছে, তাহলে এখানে আমরা চেঞ্জ করছি, তাহলে এটাকেও চেঞ্জ করে দাও, 3টাকে আগে লিখে দাও 5টাকে পরে, তাহলে দ্বিতীয় এবং প্রথম সংখ্যার অনুপাতটা কত হয়ে যাবে স্যার 3/5। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখবে। কি বলছে স্যার নেক্সট প্রশ্ন, একটি শঙ্কুর ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতার যথাক্রমে 5:7 অনুপাতে আছে, 5:7 অনুপাতে আছে। তাহলে দেখো একটা শঙ্কু রয়েছে, এটা আমার শঙ্কু, এটা কি ব্যাসার্ধ, এটা উচ্চতা, আর এটা হচ্ছে আমার কি যেটা বাঁকা টাইপের আছে সেটা কি তির্যক উচ্চতা। তাহলে ব্যাসার্ধ অর্থাৎ আর এবং তির্যক উচ্চতা এল কি কি অনুপাতে আছে, আর অনুপাত এলটা বলে দিয়েছে 5:7 আছে। তাহলে এখান থেকে আর এর মানটা ধরে নিব আমরা 5x, আর এল অর্থাৎ তির্যক উচ্চতাটা ধরে নিব আমরা 7x। তির্যক উচ্চতাকে ইংরেজিতে এল দ্বারা আমরা লিখি, তাহলে এলটা কি ধরে নিলাম 7x, আর ব্যাসার্ধটা আমি ধরে নিলাম 5x, যেহেতু তাদের অনুপাত বলে দিয়েছে। তার মানে এখান থেকে আমরা ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা পেয়ে গেলাম। তাহলে বলেছে যদি এর বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল 1760 সেমি স্কোয়ার হয় তাহলে বলছে যে এর ব্যাসার্ধ খুঁজো। তাহলে আগে আমরা দেখব যে এর বাঁকা তলের ক্ষেত্রফলের সূত্র কি স্যার, পাই আর এল, অর্থাৎ এই যে তলটা রয়েছে গোল আকারের তলটা, এইটুকু এই তলটা আমাদেরকে জিজ্ঞাসা করছে, এই তলের ক্ষেত্রফলের সূত্র কি জানি পাই আর এল, আর এই পাই আর এল এর মানটাই অর্থাৎ বাঁকা তলের ক্ষেত্রফলের মানটাই আমাকে প্রশ্নে বলে দিয়েছে 1760, 1760 সেমি স্কোয়ার বা বর্গ সেমি। তাহলে মান বসে দাও, পায়ের মান কত স্যার 22/7, আর এর মান কত স্যার 5x, এল এর মান কত স্যার 7x, ইকুয়াল টু 1760। তাহলে দেখো এখানে কাটাকাটি করো, 7 গেল, তাহলে থাকলো কত স্যার এখানে। এবার এখানে দেখো কাটাকাটি করো, 5 দ্বারা 5, 3×5 = 15, আর কত হয়ে যাবে এখানে 2, 5×5 = 25, 5×2 = 10, এটা হয়ে গেল। এখানে দেখো 11 দ্বারা কাটো, 11×2 = 22, 11 দ্বারা কাটছে 11×2 = 22, 3×1 = 33, 11×2 = 22, তাহলে 32 পেলাম কাটাকাটি করে। তাহলে এখানে স্যার দেখো 2 কাট থাকবে, এখানে কাটাকাটি করো 16, 2 দ্বারা 16, তাহলে এখানে পড়ে থাকলো x গুণিত x, তাহলে কত হয়ে যাবে স্যার x স্কোয়ার সমান এখানে কত রয়েছে 16। তাহলে x স্কোয়ারের মান যদি 16 হয় তাহলে x এর মান কত হয়ে যাবে স্যার, স্কোয়ারটা উঠে দিলে এপারে রুট হয়ে যাবে, আর রুট থেকে 16 থেকে কি বেরোবে, 16 জায়গাতে আমরা লিখতে পারি 4 × 4,
অর্থাৎ 4 গুণিত 4 কি 16, তার মানে দুটো 4-এর জন্য স্কোয়ার থেকে কি বের হয় একটা 4, তার মানে এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম 4। তাহলে আমাকে কি বলেছে স্যার, এর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত ছিল স্যার 5x, তাহলে 5 ইন্টু এক্স এর মানটা কত পেলাম 4, তাহলে 4 বসিয়ে দাও, হয়ে গেল আমাদের 20 সেমি। কত পেয়ে গেলাম স্যার আমরা 20 সেমি পেয়ে গেলাম আমরা ব্যাসার্ধ। আশা করি বুঝতে পেরেছো। অনুপাত বলে দিয়েছে ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতার, এখান থেকে আমরা ব্যাসার্ধটা ধরে নেব 5x, তির্যক উচ্চতা 7x। আর আমরা সূত্র জানি বাঁকাতলের ক্ষেত্রফল পাই আর এল, আর যার মানটা বলে দিয়েছে 1760। এখান থেকে মান বসাবো, এপার ওপারে কাটাকাটি করবো, আমরা জানি নিচে উপরে কাটে আর এপারের উপরে কাটে, তাহলে এটাও উপরে রয়েছে এটিও উপরে রয়েছে, এখান থেকে এটা কাটবো, কাটাকাটি করে দেখবো এক্স আর এক্স পড়ে থাকবে, যার গুণফল হয়ে যাবে এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারের ভ্যালুটা পেয়ে যাবো 16, তাহলে এক্স এর ভ্যালুটা 4। আর এক্স এর ভ্যালু স্যার যখন পেয়ে গেলাম, তাহলে ব্যাসার্ধ চেয়েছে, ব্যাসার্ধতে 5x ছিল, এক্স এর ভ্যালু 4 বসে দাও, 5 গুণ 4 সমান 20। যদি আমাকে বলে তির্যক উচ্চতা কত, তাহলে এখানে তির্যক উচ্চতা এক্স এর মান বসে 4 সাথে 28 হয়ে যেত। এখান থেকে যদি আমাকে বলতো যে উচ্চতা বের করো, তাহলে উচ্চতা কি করে দিতাম, তাহলে এখান থেকে আমাদেরকে এল এর মানটাও বের করতে হতো। এল এর মান কত হয়ে যেত স্যার 4 গুণ 7, 4 সাথে 28। তাহলে আমরা এটা উচ্চতা, তার মানে দেখো এটা পেয়ে গেলাম তির্যক উচ্চতা কত 28, আর পেয়ে গেলাম কত 20, তার মানে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে রুট আন্ডার, এটা কি উচ্চতা, একটা ত্রিভুজ টাইপের দেখতে পাচ্ছ, ত্রিভুজের উচ্চতা বের করার নিয়ম কি অতিভুজ স্কোয়ার, অর্থাৎ 28 এর স্কোয়ার মাইনাস 20 এর স্কোয়ার করে দিতাম, করলে যেটা অ্যান্সার পেতাম সেটা হয়ে যেত আমাদের উচ্চতা। এখান থেকে যা জিজ্ঞাসা করবে, এবার উচ্চতা পেয়ে গেলাম, যদি আমাকে বলতো যে এর ক্ষেত্রফল বের ক্ষেত্রফল বলছি এর আয়তন বের করো, তাহলে আয়তনও বের করতে পারতাম আমরা 1/3 পাই আর স্কোয়ার এইচ দিয়ে, এইচ এর ভ্যালু পেয়ে গেছি। এভাবে যা বের করতে আর বলবে এখান থেকে আমরা বের করতে পারবো। চলো পরের প্রশ্ন কি বলছে, কিছু পণ্য 4500 টাকায় কেনা হয় যদি পণ্যের 1/3 অর্থাৎ 1/3 কথার অর্থ কি স্যার 1/3, 1/3, এক কথাটা উপরে প্রথমে আছে, তার মানে একটাকে উপরে লিখো, তৃতীয়াংশ মানে 3টাকে নিচে, মানে 3/1 বিক্রি করছে কত 15% ক্ষতিতে বিক্রি করা হয়, তবে অবশিষ্ট পণ্যগুলি কত শতাংশ লাভে, অর্থাৎ 3/1 বিক্রি করে দিয়েছে 15% লসে, বেঁচে আছে কত 3-এর মধ্যে 1 বিক্রি করে দিয়েছো তুমি 15% লসে, তাহলে বেঁচে আছে কত আমার 2%, 2 তার মানে 2টা আমার কত লাভে বিক্রি করতে গেলে সম্পূর্ণ বেচা কেনার উপরে বলছে যে কত শতাংশ লাভের সাথে বিক্রি করা উচিত যাতে পুরো লেনদেনে 20% লাভ হয়, অর্থাৎ সম্পূর্ণটাতে আমার 20% লাভ হয়। তাহলে স্যার এই টাইপের যখনই আমরা প্রশ্ন দেখব, তাহলে সেকেন্ডের মধ্যে কিভাবে করব দেখে নাও, আজকে ফর্মুলা বলে দিচ্ছি তোমাদেরকে। আমরা দেখতে যাব না যে কত টাকার কি বস্তু বলেছে, তাহলে কিছু অংশ আমার 15% লসে বিক্রি করেছে, আর বলছে বাকি অংশটা কত পার্সেন্ট লাভে বিক্রি করতে গেলে সম্পূর্ণ টোটালের উপরে আমাদের 20% লাভ হবে। তাহলে কত বলেছে 1/3, অর্থাৎ 3 মধ্যে 1 বিক্রি করেছে 15% লসে, আর তাহলে বাকি থেকে যে কত 3 থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে 2 বাকি রয়েছে, তাহলে এই 2টা আমার কত পার্সেন্ট লাভে বিক্রি করতে গেলে টোটালের উপরে 20% লাভ হবে। তাহলে এখান থেকে আমরা সোজা করব 20 আর 15 যোগ করে দেবো, 20 আর 15 কত হয়ে যাবে স্যার 35% কোনাকুনিভাবে বসিয়ে দিব। তাহলে 2-এর মান যদি 35 হয় স্যার, 2-এর মান যদি 35 হয়, তাহলে 1-এর মান কত হবে, 1-এর মান হয়ে যাবে 35/2 সমান 17.5%, 17.5%। তার মানে এই 1-এর মানটা কত পেয়ে গেলাম স্যার 17.5%। তাহলে এবার আমরা কি করে দিব, এটা আর এটা যোগ করে এখানে বসিয়ে দিব, কত হয়ে যাবে 20 আর 17.5 যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে আমাদের 37.5%। তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর, অর্থাৎ বাকি যে বস্তুটি আছে আমার সেটা যদি 37.5% লাভে বিক্রি করি, তাহলে সম্পূর্ণ বেচা কেনার ওপরে আমার 20% লাভ হবে। আশা করি বুঝতে পেরেছো। চলো আর একবার আমি এক্সপ্লেন করে দিই তোমাদেরকে। বলেছে 4500 টাকায় কিছু বস্তু কিনেছে যার 1/3 অর্থাৎ 3/1 বিক্রি করেছে 15% লসে, 15% লসে বিক্রি করেছে, আর বলছে যে বাকি আমার দ্রব্যটি কত পার্সেন্ট লাভে বিক্রি করতে গেলে মোট বেচা কেনার উপরে 20% লাভ হবে। তাহলে দেখো 1 বিক্রি করে দিয়েছে 15% লসে, 1 বিক্রি করে দিয়েছে 15% লসে, তাহলে বাকি আছে কত 3-এর মধ্যে 1 বিক্রি করে দিয়েছে, বাকি আছে কত 2, 3 থেকে 1 বাদ দিয়ে দেবো 2। তবে এই 2 কত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে যে 20% লাভ টোটালের উপরে লাভ হবে। তাহলে দেখো এখানে দেখো লস করেছো 15% তুমি লস করেছো, আর লাভ করতে চাইছো টোটালের ওপরে
20%, তার মানে লস করেছো, লাভ করতে গেলে কি বেশিতে বিক্রি করতে হবে, সেই জন্য এটা আর এটা যোগ করে দাও। তার মানে এটা আর এটা যদি যোগ করে দিই 20 আর 15 তো হয়ে যাবে 35। তার মানে এটুকু কার মান 35 পেলাম আমরা, 2 ইউনিটের মান 35 পেলাম। 2 এর মান যদি 35 হয় তাহলে 1 এর মান কত হবে, 17.5 ইউনিট। তার মানে 1 এর মানটা কত পেলাম, 17.5। তার মানে বাকি অংশটা কত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে স্যার, এই যে 20 আর 17.5, এটা আমরা যোগ করে দেব, করে এখানে বসিয়ে দেব, তাহলে পেয়ে যাব আমরা উত্তরটা কত, 37.5% লাভে বিক্রি করতে গেলে সম্পূর্ণ বেচা কেনার উপরে 20% লাভ হবে। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে যদি তোমরা করো সেকেন্ডের মধ্যে উত্তর বেরিয়ে যাবে। চলো চলো পরের প্রশ্ন দেখবে স্যার। চলো পরের প্রশ্ন কি বলছে, বডমাস থেকে রয়েছে, বডমাস চ্যাপ্টার থেকে, খুব সুন্দর প্রশ্ন, ক্যালকুলেশন করতে হবে। এখানে তোমরা প্রত্যেকে একটা জিনিসে মিস্টেক করবে, প্রত্যেকে। চলো দেখি আনসারটা করো দেখি, তো তখন আমি দেখি কোশ্চিনটা লিখি। কি বলছে প্রশ্ন স্যার আমার, বলছে যে 95 মাইনাস কত বলেছে স্যার, 95 মাইনাস 144 অর্থাৎ 144 ভাজক 12 অফ 12 মাইনাস -4, তারপরে কি বলেছে স্যার, -3 মাইনাস কত 17 -10, এটার মানটা কত হবে আমাদেরকে জিজ্ঞাসা করেছে। চলো দেখি অ্যান্সার কত স্যার, 10 সেকেন্ড সময়, প্রত্যেকে দেখি অ্যান্সার করে দেখো, একেবারে সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে, কিন্তু দেখি তোমরা করতে পারছো কিনা, কত অ্যান্সার আসছে। চলো প্রত্যেকে করবে, চলো প্রত্যেকে করবে স্যার, প্রত্যেকে অ্যান্সার করে দেখাবে। চলো প্রত্যেকে করবে স্যার। চলো আশা করি হয়ে গেছে, দেখে নাও এবার অ্যান্সারটা মিলিয়ে নেবে আমার সঙ্গে। দেখো 95 মাইনাস 144 ভাজক, আমি কি বলেছিলাম আগে ভাগের কাজ হবে, কিন্তু স্যার যেখানে অফ আছে আগে অফের কাজটা করো। অফ মানে কি, অফ মানে হচ্ছে গুণ। তার মানে 12 গুণিত এই অফের জায়গাতে কি লিখতে পারবো স্যার আমরা, গুণ। তার মানে অফ যেখানে থাকবে সে তার কাজটা করো আগে। তাহলে 12 আর 12 কত হয়ে যাবে, 144, মাইনাস আর মাইনাস কত হয়ে যাবে স্যার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে 4 মাইনাস কত হয়ে যাবে এখানে দেখো -17 -10 কত হলো 27, 27 এর সঙ্গে +3 করো তাহলে হয়ে যাবে 24 -24, তাহলে -24 হয়ে গেল এখানে। তাহলে দেখো এবার 95 মাইনাস 144 কে 144 দ্বারা ভাগ করলে কত পেয়ে যাবো স্যার, 1 1 যোগ 4 মাইনাস মাইনাসে হয়ে যাবে আমার কি +24, তাহলে দেখো 95 মাইনাস কত হয়ে যাবে 24 আর 4 এ 28 আর 1 এ 29, তাহলে 95 থেকে যদি আমি 29 বাদ দিই তাহলে কত হবে 6, 3 বা 6 66, তাহলে 66 হয়ে গেল অ্যান্সার। কাদের কাদের 66 অ্যান্সার এসছে তোমরা প্রত্যেকে একবার লিখো, কমেন্টে লিখো যে তোমাদের 66 অ্যান্সার এসেছিল। চলো পরের প্রশ্ন দেখবে স্যার। চলো পরের প্রশ্ন করো, প্রত্যেকে করবে দেখি। চলো এই প্রশ্নটাও তোমরা করে দেখাবে, প্রত্যেকে নিজে থেকে করে দেখাবে, প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন রয়েছে, প্রত্যেকে চলো করবে। চলো কি বলছে, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে ট্রেন সংক্রান্ত কনসেপ্ট ক্লাসে আমি পুরো তোমাদেরকে প্রত্যেকটা কেস, ট্রেনের যতগুলো কেস হয়েছিল প্রত্যেকটা কেস 4 থেকে 5টা কেস ছিল ট্রেনের, প্রত্যেকটা কেস কিন্তু আমি তোমাদেরকে ফ্রি ক্লাসে একবারে কনসেপ্ট ক্লাসে করিয়ে রেখেছি স্যার। আশা করি তোমরা যারা করেছো ঠিকঠাকভাবে এবং রিভিশন ঠিকঠাকভাবে করেছো তারা করতে পারবে অঙ্কটা। কি বলছে, একেবারে বেসিক অঙ্ক রয়েছে তার, কিছুই নেই। বলছে দুটি ট্রেন, একটি 185 মিটার এবং অন্যটি 175 মিটার দীর্ঘ সমান্তরাল ট্র্যাকে বিপরীত দিকে চলছে। বিপরীত দিকে চলছে, বিপরীত দিকে মানে কি, এই ট্রেনটা এদিকে যাচ্ছে, তার মানে এই ট্রেনটা বিপরীত দিকে আর শুধু দিকে। আমি কি বলেছিলাম, বিপরীত দিকে মানে কি, এই ট্রেনটা যদি আমার এদিক থেকে এদিকে আসে তাহলে এই ট্রেনটা যাবে এদিক থেকে এদিকে, অর্থাৎ দুটো ট্রেন মুখোমুখিতে যাবে। আর দিকে বলতে গেলে কি, দুটো ট্রেন আমার একই দিকে যাবে, একই দিকে। তার মানে বিপরীত দিকে চলছে মানে কি, দুজন দুজনের মুখোমুখি আসছে। তাহলে বলছে একটা ট্রেনের দৈর্ঘ্য বলেছে কত স্যার, 185 মিটার, কিসে, মিটারে। আর একটা ট্রেনের দৈর্ঘ্য বলেছে 175
মিটার। তাহলে বলছে সমান্তরাল ট্র্যাকের বিপরীত দিকে চলছে। এবার বলছে প্রথমটি যথাক্রমে 80 কিমি পার ঘন্টা এবং অন্যটি 64 কিমি পার ঘন্টা বেগে কতক্ষণ তারা একে অপরকে ক্রস করতে সময় নেবে আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে একটা ট্রেনের স্পিডটা কত বলে দিয়েছে স্যার? একটা ট্রেনের গতিবেগ বলেছে 80 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা। আর একটা ট্রেনের স্পিড কত বলেছে স্যার? 64 কিমি পার ঘন্টা, 64 কিমি পার ঘন্টা। তাহলে আমরা স্যার বেসিক ফর্মুলা কি জানি? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমাদেরকে বলেছে যে একে অপরকে ক্রস করতে, দুটো ট্রেন একে অপরকে ক্রস করতে কতক্ষণ সময় নেবে। তাহলে আমাদেরকে টাইমটা বের করতে হবে। তাহলে টাইমটাকে পাঠিয়ে দেবো এখানে, স্পিডটাকে নিচে পাঠিয়ে দেবো। তাহলে টাইম সমান কত হয়ে যাবে? ডিস্টেন্স বাই স্পিডটাকে টেনে এনে বসিয়ে দাও ডিস্টেন্সের নিচে। তাহলে টাইম সমান ডিস্টেন্স কত আছে স্যার? আমরা কি বলেছিলাম? যখন দুটি ট্রেন একে অপরের দিকে হোক বা একই দিকে হোক, সেক্ষেত্রে আমরা কি করব? দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফলটা হয়ে যাবে মোট দূরত্ব। তাহলে এই ট্রেনের কত রয়েছে? 185 যোগ হয়ে যাবে কত? দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যটা 175। যেহেতু দুটি ট্রেন একে অপরের দৈর্ঘ্যকে ক্রস করছে, দেখো আমি কিন্তু কনসেপ্ট ক্লাসে তোমাদেরকে ভালো করে বুঝিয়েছিলাম। আচ্ছা কি নিব? আচ্ছা দেখো, এটা যদি একটা ট্রেন হয়, এটাও আমার আর একটা ট্রেন, দুটো ট্রেন একে অপরের দিকে চলছে। তাহলে দেখো এই ট্রেনটা কি করছে? এই ট্রেনের সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে ক্রস করছে, আর এই ট্রেনটা কি করছে? এই ট্রেনের সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে ক্রস করে যাচ্ছে। তার মানে দুজন দুজনের দৈর্ঘ্যকে ক্রস করছে। তাহলে কি হয়ে যাবে আমার দূরত্বটা? এর দৈর্ঘ্য প্লাস এর দৈর্ঘ্য। সারা জীবন মনে রাখবে। চলো তাহলে করে দিলাম। এবার স্পিডটা কি হয়ে যাবে স্যার? দেখো দূরত্বটা কিসে ছিল? মিটারে, স্পিডটা আছে কিমি পার ঘন্টাতে, আর আমার উত্তর চেয়েছে কি? সেকেন্ডে, যে কত সেকেন্ড লাগবে। তার মানে কিমি পার ঘন্টাটাকে আমরা করে দেবো কিসে? মিটার পার সেকেন্ডে। তার আগে একই দিকে চলতে গেলে ট্রেন দুটির দৈর্ঘ্যের কি স্পিডের কি হয়? যোগফল হয়। যেহেতু এক বিপরীত দিকে চলছে, বিপরীতে চলতে গেলে দুটো ট্রেনের স্পিডের যোগফল হবে। তাহলে কত হয়ে যাবে? 80 আর 64, 80 প্লাস 64 কত হয়ে যাবে স্যার? 8 6 14 144। 144 কি হয়ে যাবে? কিমি পার ঘন্টা। কিন্তু দূরত্ব যেহেতু মিটারের রয়েছে, সেই জন্য এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে দেবো। আর মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করতে হয় বলেছিলাম? 5/18 দ্বারা গুণ করে দাও। মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দ্বারা গুণ, আর মিটার পার সেকেন্ডে থেকে যদি কিলোমিটার পার ঘন্টাতে করি তাহলে 18/5 দ্বারা, উল্টোটা দ্বারা গুণ করে দিই আমরা। তাহলে দেখো কত দ্বারা? 2 দ্বারা যদি দিই 9, 2 দ্বারা 7, 2, 9 দ্বারা 8 9 72। তাহলে 8 আর 5 কত হয়ে যাবে? 5 8 40। তার মানে পেয়ে গেলাম আমরা কত? 40 মিটার পার সেকেন্ড। তাহলে স্পিডের জায়গাতে বসিয়ে দাও 40 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো 5 5 0 যোগ করে দাও, 8 7 15 আর 1 16 6 তাহলে 1 2 3 360/40 0 0 4 9 36 সমান পেয়ে যাবো 9 সেকেন্ড। কত উত্তর পেয়ে গেলাম স্যার? 9 সেকেন্ড পেয়ে গেলাম আমরা উত্তর। চলো পরের প্রশ্ন দেখবে। কিছু ছিল না, টাইম বের করতে বলেছে। তাহলে টাইম সমান কি হয়ে যাবে? দূরত্ব বাই গতিবেগ। দূরত্বটা কত ছিল বলেছিলাম? দুটো ট্রেনের দূরত্বের যোগফলটা, দৈর্ঘ্যের যোগফলটা হয়ে যাবে আমাদের দূরত্ব। আর স্পিডটা কি হয়ে যাবে? যেহেতু দূরত্ব আমাদের মিটারে আছে, তাহলে স্পিডটাকেও মিটার পার সেকেন্ডে প্রকাশ করব। তাহলে যখন ট্রেন দুটো একে অপরের বিপরীতে চলে, তাহলে স্পিডটা কি হয়ে যায়? তাদের যোগফল হয়ে যায়। তাহলে দুটো স্পিডে যোগ করে যেটা পেলাম 144, তাহলে 144 কিসে করবো? মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করতে হবে? 5/18 দ্বারা গুণ। 5/18 গুণ দ্বারা করলাম, তাহলে 40 পেলাম। তাহলে 40 দ্বারা ভাগ করে দেবো, পেয়ে যাবো 9 সেকেন্ড। চলো পরের প্রশ্ন দেখবে স্যার। কি বলছে? একটি মোবাইল ফোন 15,500 টাকায় কেনা হয়েছিল। প্রতি বছর 20% হারে এর মূল্য হ্রাস পেয়েছে। 2 বছর পর এর মূল্য খুঁজো। আশা করি তোমরা করতে পারবে, করে না দিলেও তারপরেও দেখে নাও কত বলেছে। আরও শর্টকাট ভাবে বলে দিচ্ছি, একেবারে সেকেন্ডের মধ্যে উত্তর কর। 15,000 কি বলেছে আমার? 500, 15,500 দাম আছে। এবার প্রত্যেক বছর কত করে হ্রাস পাচ্ছে স্যার? 20% করে হ্রাস পাচ্ছে। 20% মানে জানি আমরা 20/100। তার মানে 100 টাকাতে হ্রাস পাচ্ছে 20 টাকা। তাহলে বস্তুটার দাম কত হয়ে যাবে মোবাইলটার? 1 বছর পরে 80 টাকা। কতর মধ্যে? 100-র মধ্যে 80 টাকা হয়ে যাবে। যেহেতু 20 টাকা হ্রাস পেয়ে গেছে, তার মানে 100 দাম ছিল, 20 টাকা হ্রাস পেয়েছে। তাহলে এখন 100 টাকা দামের মধ্যে দামটা কত হয়ে যাবে হ্রাস পেয়ে? 80 টাকা। তার মানে 80 টাকা হয়ে যাচ্ছে 100-র মধ্যে 1 বছর পরে। তাহলে 15,500-র মধ্যে কত হয়ে যাবে? ইন্টু করে দিব। তাহলে বলেছে 2 বছরের কথা বলেছে, 2 বছর পরে কত হবে? তাহলে 2 বার গুণ করে দেবো 80/100। এই কেসটা বুঝতে পারলে? দেখো
আর একটা কীভাবে করেছিলাম, আগে এটা অ্যান্সারটা বের করে নিই আমরা স্যার। দেখো দুটা শূন্য কাটলো, এক 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 এখানে কাটলো, তাহলে 155 ইন্টু 8 ইন্টু 8 করতে গেলে স্যার কত হয়ে যাবে? অপশান আমাদের কত রয়েছে? 9920 হয়ে যাবে, 9920 হয়ে যাবে আমাদের অ্যান্সার স্যার। অ্যান্সার হয়ে যাবে 9920 আমাদের, যেটা অপশান ডি এতে রয়েছে। এখান থেকে একরকমভাবে পাবো, এটা হচ্ছে সবচেয়ে সহজ। এত টাকা দাম ছিল তো 20% করে কমছে, তাহলে 2 বছরের হিসাব বলেছে, তাহলে 1 বছরে কমে কত হয়ে যাবে? 20% মানে 20/100, তাই 100-র মধ্যে 20 কমছে, তার মানে বস্তুটার দাম কত হয়ে যাবে? মোবাইলটার 20 টাকা কমে গিয়েছে, তাহলে 80 টাকা হয়ে যাচ্ছে। কতর মধ্যে? 100-র মধ্যে। তাহলে এতর মধ্যে কত হবে? এত ইন্টু 80/100, 2 বছরের হিসাব বলেছে, 2 বার গুণ করে দিব। এইভাবে তো একটা একবারে শর্টকাট ভাবে নিয়মে। আর একটা আমি যেভাবে তোমাদেরকে করিয়ে এসেছিলাম, যে 20%-এর ভ্যালু জানি আমরা 1/5। কীভাবে? 20/100 কাটাকাটি করতে গেলে 1/5, অর্থাৎ আজকে যদি 5 টাকা থাকে তাহলে 1 বছর পরে 1 টাকা কমে যাবে, 5 টাকাতে 1 টাকা কমছে, তাহলে কত হয়ে যাবে? 4। তাহলে কত বছরের কথা বলে? 2 বছর, তাহলে গুণ করে দেবো 2 বার, 5/4 গুণ, তাহলে 25 হয়ে যাবে, এটা 4 4 16 হয়ে যাবে। মানে আগে ছিল 25, এখন হয়ে গেছে 16। তাহলে আগে ছিল 25, কিন্তু আমাকে প্রশ্নে বলেছে 15,500, তাহলে এই 25-এর মানটা হয়ে যাবে 15,500, একের মান এত, তাহলে 16-র মানটা কত হয়ে যাবে? পেয়ে যাবে 9,920। এভাবে করতে আমি আগে তোমাদেরকে এই নিয়মটা কেন শিখিয়েছি স্যার? এই নিয়মটাতে আগে তোমরা জিনিসটাকে ধরতে শেখো যে কি হচ্ছে। যখনই ধরতে শিখে গেলে, জিনিসটা তোমাদের মধ্যে ঢুকে গেল যে হ্যাঁ বুঝতে পারছো যে এই জিনিসটা এইভাবে হচ্ছে, তখন আমি তোমাদেরকে এই নিয়মটা করাচ্ছি, যেন হঠাৎ করে এমন না মনে হয় যে এইটা কোথা থেকে আবার উড়ে আসলো। সেজন্য দুটো মেথডই তোমাদেরকে করেছি, যেটা ইচ্ছে সেটা করবে। তাহলে এখান থেকে আমাদের প্র্যাকটিস সেট শেষ হচ্ছে আজকের ক্লাসের শেষ প্রশ্ন ছিল এটাই। এবার তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। অভিজিৎ, তুমি বলছিলে যে রিজনিং ক্লাস হচ্ছে না, তাহলে আমি বলছি তোমাদেরকে যে রিজনিং ক্লাস তোমাদের যে সোয়েব স্যারের হচ্ছিল, রিজনিং ক্লাসের তোমাদের প্র্যাকটিস সেট কমপ্লিট হয়ে গেছে। এবার রিজনিং স্যারের অর্থাৎ সোয়েব স্যারের তোমাদের পরীক্ষার আগে একটা ম্যারাথন ক্লাস হবে, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থাকবে। সেই ক্লাসটা পরীক্ষার 2 থেকে 3 দিন আগে বা পরীক্ষার আগের দিন, যেদিন শুরু হবে সেই সময় পাবে। আর তার আগেও আমি চেষ্টা করব স্যারকে বলে, যে স্যার যদি ক্লাস নেন তাহলে অবশ্যই তোমরা ক্লাস দেখতে হবে, আমি তোমাদেরকে বলে দেবো ক্লাসের মধ্যে যদি ক্লাস হয় তাহলে। আর পরীক্ষার আগে কিন্তু তোমাদের ম্যারাথন ক্লাসটা পাচ্ছই, যেখানে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকবে, যেগুলো হয়েছিল না সেগুলো। অর্থাৎ তোমাদের তো কিউব থেকে হয়নি, ডাইস থেকে হয়নি, ডাইসের হয়নি ক্লাসগুলো, যে লুডুর ছক্কা থেকে তো হয়নি, সেই লুডুর ছক্কারও কিছু প্রশ্ন থাকবে, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। সেই ক্লাসে আমরা স্যার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে, এবং টপ কোশ্চেনগুলো থাকবে, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার একেবারে চান্স রয়েছে, এবং খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেনের ম্যারাথন ক্লাস হবে। তোমরা অবশ্যই যুক্ত হবে প্রত্যেককে সেই ক্লাসে, এবং সেই ক্লাসটা কখন কোন দিনে আমরা পোস্ট করব সেটা তোমাদেরকে জানিয়ে দেব। তবে সেটা পরীক্ষার 2 থেকে 3 দিন আগে হতে পারে, বা পরীক্ষার আগের দিনও হতে পারে। সেটা ম্যারাথন ক্লাস হবে 2 থেকে 2 ঘন্টার মতো বা 2.5 ঘন্টার মতো। তাহলে চলো তোমরা প্রত্যেকে এই ক্লাসটা আর একবার প্র্যাকটিস করে নেবে, যেগুলো অঙ্কে আটকেছিলে। ক্লাস শেষ হওয়া মাত্রই যেন তোমাদের রিভিশনটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। তাহলে আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।